তোমরা শুধু অ্যান্সার মানে নাম্বার 1 কোশ্চিনের কোন অপশনটা হবে সেটা শুধু লিখবে, হ্যাঁ? আচ্ছা, শুরু করছি তাহলে। আচ্ছা, ফার্স্ট কোশ্চিনের অ্যান্সার বলবে তোমরা শুধু নাম্বার 1, তার এ বি সি ডি কোনটা হবে সেটা, হ্যাঁ? যে which of the following is a key component of the Braden scale used to assess the risk of developing pressure ulcer? Number 1 age, number B friction and shear, number C blood pressure, number D body mass index. আচ্ছা, তোমাদের হচ্ছে মেজরিটি হচ্ছে অপশন বি, একদম ঠিক আছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেল কলটা। শোনা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে? ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, তাহলে নাম্বার 1 কোশ্চেন অ্যান্সার তোমরা প্রত্যেকেই ঠিকঠাক দিয়েছো। নেক্সট দেখো নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি হবে, যে হুইচ স্টেজ অফ প্রেসার আলসার ইনভলভ ফুল থিকনেস টিস্যু লস উইথ এক্সপোজড বোন, টেন্ডন অর মাসল? স্টেজ 1, অপশন বি স্টেজ 2, অপশন সি স্টেজ 3, অপশন ডি স্টেজ 4। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সবাই প্রত্যেকেই ভালো পারছো। স্টেজ 4, অপশন ডি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, which of the following is a common cause of pressure ulcers? প্রেসার আলসারের কমন কজ বলতে আমরা কি বুঝি? অপশন এ এক্সেসিভ হাইড্রেশন, অপশন বি prolonged pressure on the skin, অপশন সি frequent movement, অপশন ডি হাই প্রোটিন ডায়েট। এটা অ্যান্সার যদিও দেওয়াই আছে, তোমরা প্রত্যেকেই পারবে। এটা হচ্ছে prolonged pressure on the skin। কারণ তোমরা মানে প্রত্যেকেই জানো যে মেন কজ যেটা প্রেসার আলসারের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রেসার। দেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, which of the following is a common site for the development of pressure ulcer? বলছে যে কমন সাইট প্রেসার আলসারের ক্ষেত্রে কোনটা হবে? অ্যাবডোমেন, হিলস, ফোরআর্মস নাকি থাইস? আচ্ছা, ডি কে বলছো? থাই? সৌমি? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, হিলস। ঠিক আছে, কারণ হিলস যে পয়েন্ট রয়েছে সেখানে হচ্ছে বনি প্রমিনেন্স থাকে, মাসেল ডেভেলপমেন্ট সেরকম থাকে না, সেই কারণেই হচ্ছে হিলস মানে হিলস পোর্শনে হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, ডি হবে না, থাই হবে না।
যারা অপশন ডি বলছো তারা কারেকশন করে নিও। Then next দেখো question number 5, which of the following is an effective preventive measure for pressure ulcer? তাহলে effective preventive measure pressure ulcer এর ক্ষেত্রে কি? অপশন এ repositioning every 2 hours, অপশন বি limiting fluid intake, অপশন সি using tight lifting clothing, নাকি অপশন ডি applying heat to the pressure point? ওকে, ঠিক আছে, এটা সবাই অ্যান্সার ঠিকঠাক দিয়েছো যে reposition every 2 hours, correct answer. Then question number 6 দেখো, a patient receives a total score of 12 on the Braden scale, this indicates, তাহলে এটা মানে 12 স্কোর পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কি ইন্ডিকেট করবে যে নো রিস্ক অফ প্রেশার আলসার ডেভেলপমেন্ট, মাইল্ড রিস্ক, মডারেট রিস্ক, নাকি হাই রিস্ক? এটা তোমাদের ম্যাক্সিমাম এটা ভুল হবে, অনেকেরই ভুল হবে এটা। আচ্ছা, অপশন ডি যারা বলেছো তারা একদম ঠিকঠাক বলেছো, কারণ এক্ষেত্রে হাই রিস্ক হবে। যারা বি তারপরে এ এই অ্যান্সার গুলো দিচ্ছ তাদের এটা একটু কারেকশন করতে হবে, কারণ এটা কারেক্ট অ্যান্সার হবে হাই রিস্ক। হাই রিস্ক কেন? এখানে একটা স্কেল রয়েছে যেটা তোমাদের কালকে দেওয়া হয়নি, যে 19 to 23 যদি থাকে স্কোর তাহলে সেটা নো রিস্ক। নো রিস্ক কখন বলবো? যে 19 থেকে 23 এর মধ্যে যদি থাকে স্কোর তাহলে সেক্ষেত্রে নো রিস্ক। যদি 15 থেকে 18 থাকে স্কোর তাহলে সেক্ষেত্রে মাইল্ড রিস্ক। যদি 13 থেকে 14 থাকে তাহলে সেক্ষেত্রে মডারেট রিস্ক, আর 10 থেকে 12 যদি থাকে তাহলে হাই রিস্ক। আর যদি হচ্ছে ইকুয়াল টু লেস দেন 9 থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভেরি হাই রিস্ক। ঠিক আছে, এটা আমি ছবি করে তোমাদের পাঠিয়ে দেবো, নাহলে লিখে নাও, তোমরা ছোট ছোট করে নোট ডাউন করে লিখে দাও যে 19 to 23 নো রিস্ক। হুম, অন্তরা অধিকারী একদম ঠিক দিয়েছো। এই যে অন্তর অধিকারী দিয়েছে এটা তোমরা লিখে নাও সবাই প্রত্যেকে, যে 19 থেকে 23 যদি থাকে নো রিস্ক, 15 থেকে 18 হচ্ছে মাইল্ড রিস্ক, 13 থেকে 14 হচ্ছে মডারেট, আর হচ্ছে 10 থেকে 12 হচ্ছে হাই রিস্ক। ঠিক আছে।
হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, আসিরান খাতুন, তুমি কিছু শুনতে পাওনি? মিউট হয়ে আছে? না, মিউট তো নেই, শোনা যাচ্ছে না। ঠিক আছে, কন্টিনিউ করছি। হ্যাঁ, তাহলে তোমরা স্কোরটা বুঝতে পারলে যে মাইল্ড, মডারেট, হচ্ছে হাই রিস্ক কখন বলবো। ঠিক আছে, দেন নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স অ্যাজ অ্যান আনস্টেজেবল প্রেশার আলসার। এক্ষেত্রে অপশন কি হবে? তোমরা অ্যান্সার দিতে থাকো। হ্যাঁ, অপশন ডি। অপশন এ বলেছে যে আলসার উইথ অনলি স্কিন রেডনেস, এটা হচ্ছে স্টেজ 1-এ চলে গেল। আলসার উইথ পার্সিয়াল থিকনেস স্কিন লস, তারপরে ফুল থিকনেস টিস্যু লস উইথ ভিজিবল বোন, আর আলসার কভার্ড উইথ স্ল্যাব অর এস্টার অফ স্কিউরিং দ্য উন্ড বেড। অপশন ডি কারেক্ট অ্যান্সার। দেন কোশ্চেন নাম্বার 8 দেখো, which of the following is a characteristic feature of a deep tissue pressure injury? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে কারেক্ট অ্যান্সার? আচ্ছা, অপশন ডি কে বলছে এখানে? আচ্ছা, অপশন ডি কে বললে এখানে কারেক্ট অ্যান্সার হবে সি। হ্যাঁ, ফুল থিকনেস উন্ড এক্সপোজিং মাসল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। যে কোশ্চেন নাম্বার 9-এ কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর এ স্টেজ 1 প্রেশার আলসার। এক্ষেত্রে অপশন এ হচ্ছে সার্জিক্যাল ডেব্রাইটমেন্ট, অপশন বি অ্যাপ্লিকেশন অফ নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি, নাকি অপশন সি ইউজ অফ বেরিয়ার ক্রিমস অ্যান্ড ফ্রিকুয়েন্ট রিপোজিশনিং, নাকি ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? যে ইউজ অফ বেরিয়ার ক্রিমস অ্যান্ড ফ্রিকুয়েন্ট রিপোজিশন দিতে হবে পেশেন্টকে। দেন কোশ্চেন নাম্বার 10 দেখো, which of the following nursing intervention helps prevent pressure ulcer in immobilized patient? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অপশন দেখো, এখানে অ্যান্সার দেওয়াও আছে যে of the bed elevated at 90 degree positioning every 2 hours and skin assessment to increase circulation, applying hot water bottles over pressure side. এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে কি, যে রিপোজিশনিং এভরি 2 আওয়ার্স অ্যান্ড স্কিন অ্যাসেসমেন্ট। আছে, ঠিক আছে, আজকের এই এমসিকিউটা সবাই প্রত্যেকে খুব ভালো পারছো। নেক্সট আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে গ্লাসোকোমা স্কেল। ঠিক আছে।
আচ্ছা, গ্লাসগো কোমা স্কেল কোন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা সেন্ড করে দেবো গ্রুপে। এমসিকিউ পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদের। আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা গ্লাসগো কোমা স্কেল ব্যবহার করে থাকি। এখানে দেখো কি বলছে, যে স্কেল ইউজ টু ডিটারমাইন এ পেশেন্ট লেভেল অফ কনসিয়াসনেস, যে একটা পেশেন্টের যে কনসিয়াসনেস লেভেল কতটা রয়েছে সেটা আমরা ডিটারমাইন করার জন্য একটা স্কেল ইউজ করে থাকি, যেটাকে আমরা গ্লাসগো কোমা স্কেল বলি। তো গ্লাসগো কোমা স্কেল থেকে পাবলিশ করেছিলেন ফার্স্ট টাইম, দিস স্কেল ফার্স্ট টাইম পাবলিশড বাই গ্রাহাম হচ্ছে কি টিয়াস ঢালে অ্যান্ড হচ্ছে ব্র্যান জে জেনেট, প্রফেসর অফ দ্য নিউরোসার্জারি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ গ্লাসগো ইনস্টিটিউট ইন 1974। ফলে এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে ফার্স্ট কারা পাবলিশ করেছিলেন গ্লাসগো কোমা স্কেল বা আবিষ্কার করেছিলেন, তো গ্রাহাম টিয়াস ডালে অ্যান্ড হচ্ছে ব্র্যান জে জেনেট। ওনারা কি ছিলেন, যে প্রফেসর অফ দ্য নিউরোসার্জারি অ্যাট ইউনিভার্সিটি অফ গ্লাসগো ইনস্টিটিউট। কত সালে করেছিলেন? 1974, এটা মনে রাখ। আচ্ছা, পিয়ার যাদবে কত পেজ? দাঁড়াও আমি বলছি। পিয়ার যাদবে 440। হ্যাঁ, পুরোনো যেটা ওল্ডে হচ্ছে 440। এখানে দেখো, এখানে আমরা মেন যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আই ওপেনিং এর ক্ষেত্রে কতটা স্কোর হলে আমরা বুঝবো মানে কিরকম রয়েছে পেশেন্টের কন্ডিশন, ভার্বাল রেসপন্সে কিরকম বুঝবো, আর হচ্ছে মোটর রেসপন্স। মোটর রেসপন্স মানে প্রত্যেকেই জানো, মোটর রেসপন্স কোনগুলোকে আমরা বলে থাকি? একটা এক্সাম্পল বলো দেখি তোমরা কেমন পারো। কিছু শোনা যাচ্ছে না। নীলারানী মাহাতো, বাকিরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, ভয়েস ক্লিয়ার আসছে? স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিকঠাক? ঠিক আছে। তো মোটর রেসপন্স বলতে আমরা বুঝি হাত পা নড়াচড়ানো, ঠিক আছে, মুভমেন্ট, বডি মুভমেন্ট বা মোবিলিটি। ঠিক আছে, তো এখানে দেখো আই ওপেনিং এর ক্ষেত্রে, যে আই ওপেনিং এ কি বলেছে, যে স্পন্টানিয়াস, ধরো কোনো একটা পেশেন্ট তোমার কাছে এসেছে, তো তার সেই পেশেন্টটা হচ্ছে আনকনসিয়াস। এবার তুমি কিভাবে দেখবে, মানে তুমি যদি তার আয়ের ক্ষেত্রে দেখো তাহলে কিভাবে তুমি বুঝবে যে পেশেন্টটা কতটা আনকনসিয়াস রয়েছে আর কত স্কোরের মধ্যে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তো স্পন্টানিয়াস যদি পেশেন্ট হচ্ছে তোমার দিকে তাকায়, আই ওপেনিং করে স্পন্টানিয়াসলি, আই মানে নিজে থেকেই চোখ খুলছে তাকাচ্ছে তোমার দিকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে পেশেন্টকে 4, মানে নাম্বার কত দেবে, 4 দেবে। এইবার তুমি পেশেন্টকে ভার্বাল কমান্ড, মানে পেশেন্টকে তুমি ডাকছো, ডাকার পরে ও হচ্ছে আই ওপেন করছে, তাহলে সেক্ষেত্রে কত তুমি স্কোর দেবে? 3, মানে 3 স্কোর পাবে। আর পেশেন্টকে তুমি, পেশেন্ট নিজে থেকেও তাকাচ্ছে না বা আই ওপেন করছে না, ডাকার পরেও আই ওপেন করছে না, যখন তুমি পেশেন্টকে পেন ফিল করাচ্ছ তখন পেশেন্ট তোমার দিকে তাকাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কত দেবো? 2। আর এইগুলো সবকিছু মানে তুমি ডাকলে পেশেন্ট নিজে থেকে তো তাকাচ্ছে না, তার সাথে তুমি ডাকার পরেও পেশেন্ট চোখ খুলছে না, পেন দেওয়ার পরেও পেশেন্ট চোখ খুলছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝবো, যে নো রেসপন্স, পেশেন্টের কোনো রেসপন্স নেই। তো সেক্ষেত্রে আমরা কত নাম্বার দেবো? নাম্বার 1। ঠিক আছে, আই ওপেনিং বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট দেখো ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্স বলতে আমরা কি বুঝি, যে কথা মানে পেশেন্টের সাথে কথা বলা, ঠিক আছে? এবার তুমি পেশেন্টকে হয়তো ওরিয়েন্টেড টক, মানে হচ্ছে পেশেন্টকে তুমি বলছো যে আচ্ছা বলুন তো আজকে কত তারিখ। পেশেন্ট যদি বলে যে আজকের ডেট যেমন হচ্ছে 23/7/2026, পেশেন্ট যদি এই ডেটটা বলতে পারে ঠিকঠাক তাহলে পেশেন্ট ওরিয়েন্টেড, ঠিক আছে? তাহলে বা পেশেন্ট যদি বলে, ধরো পেশেন্টকে জিজ্ঞাসা করলে যে আপনি এখন কোথায় আছেন,
পেশেন্ট যদি বলে আমি হসপিটালে আছি, তাহলে পেশেন্ট ওরিয়েন্টেড, তাহলে সেক্ষেত্রে তুমি স্কোর কত দেবে? 5। এবার পেশেন্ট কি ডিসওরিয়েন্টেড, মানে ডিসওরিয়েন্টেড মানে কনফিউজড, পেশেন্ট ঠিকঠাক বলতে পারছে না যে সে এখন হসপিটালে আছে নাকি বাড়িতে আছে নাকি কোথায় আছে, ঠিকঠাক বলতে পারছে না, মনে করতে পারছে না, মানে কনফিউজড, তাহলে সেক্ষেত্রে তুমি কত দেবে? যে হচ্ছে নাম্বার 4 দেবে, স্কোর 4 দেবে। তারপর তুমি ধরো পেশেন্টকে কিছু একটা বললে যে আচ্ছা বলুন তো এটা কি হয়? পেন, ধরো পেন দেখিয়ে বললে যে এটা কি হয়? পেন। তো সেক্ষেত্রে পেন যদি উনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে ওয়ার্ডে বলে, মানে ঠিকঠাক ভাবে বলতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তুমি স্কোর কত দেবে? 3। তারপর দেখো ইনকম্প্রিহেনসিভ সাউন্ড, এগুলো তুমি দেখলে, দেখার পরে যখন দেখলে যে না এগুলো কিছুই হচ্ছে না, তখন তুমি পেশেন্টের কিছু মানে কি পেলে যে কিছু একটা ইনকম্প্রিহেনসিভ সাউন্ড, মানে একটা কেমন যেন একটা বিকট আওয়াজ বের করছে পেশেন্ট, ঠিক আছে? মানে কিছু কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, একটা সাউন্ড বের বের হচ্ছে পেশেন্টের থেকে, তাহলে সেক্ষেত্রে আমাকে দিতে হবে স্কোর 2। তারপর দেখো পেশেন্ট ওরিয়েন্টেডও না, ডিসওরিয়েন্টেডও না, মানে পেশেন্ট কনফিউজডও না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও বলছে না এবং কোনো সাউন্ডও বের করছে না, তাহলে লাস্ট কি করছে? যে নো রেসপন্স, কোনো রেসপন্সই করছে না, ভার্বালি তুমি এত ডাকার পরেও ধরো পেশেন্ট কোনো রেসপন্স করলো না, তাহলে সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে স্কোর 1। হুম, মানসী মন্ডল, গুগু লাইক সাউন্ড, ঠিক আছে, হ্যাঁ এরকমই। দেন দেখো কি বুঝলাম যে হচ্ছে মুভমেন্ট করানো। তো পেশেন্টকে ধরো পেশেন্ট নিজে থেকে হাত পা নড়াচড়া করছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্কোর দিতে হবে 6। এবার লোকালাইজড পেন স্টিমুলাই, পেশেন্টকে তুমি ধরো কোনো একটা লোকালাইজড মানে পেন স্টিমুলাই করলে, মানে পেন দিলে, ঠিক আছে, তার ফলে যদি পেশেন্ট হাত নড়ায় বা হাত সরিয়ে নেয় বা পা সরিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা স্কোর দেবো 5। দেন দেখো নর্মাল ফ্লেকশন উইথড্রল, মানে উনি যদি নর্মালি ফ্লেকশন করে নেন, নর্মালি ফ্লেকশন করে নেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4। আচ্ছা ফ্লেকশন মানে কি বলো তো তোমরা? ফ্লেকশন আর এক্সটেনশন আর ফ্লেকশনের মাঝে ডিফারেন্স কি রয়েছে? আচ্ছা সম্পূর্ণা, ইনকম্প্রিহেনসিভ মানে হচ্ছে যে এমন কিছু সাউন্ড বের করবে যেটা হচ্ছে মানে কোনো ইয়ে নেই, কি বলবো, বাস্তবতা নেই। মানে এই যে ধরো তোমরা যদি দেখো ট্র্যাকিওস্টমি কোনো পেশেন্ট যদি তোমরা ওয়ার্ডে কখনো পেয়ে থাকো, তোমার সাথে ধরো যদি কথা বলতে চাই, তো সেক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের একটা আওয়াজ বের হয়, কিন্তু পেশেন্ট কথা বলতে পারে না, তো ওই ওই টাইপেরই আর কি আওয়াজ, ঠিক আছে, সাউন্ড। হ্যাঁ, মীনাক্ষী জানা, টুয়ার্ডস বডি ফ্লেকশন অ্যাওয়ে ফ্রম দ্য বডি এক্সটেনশন, একদমই ঠিক। মানে হচ্ছে বডির দিকে যখন আমরা হাত বা পা ভাঁজ, মানে মেন কথা হচ্ছে ভাঁজ করা, তো সেটাকে বলছে যে ফ্লেকশন। যখন আমরা কি দূরে নিয়ে যাচ্ছি, মানে ভাঁজ থেকে দূরের দিকে, বডি থেকে দূরে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সটেনশন। তো দেখো এখানে বলছে নর্মাল ফ্লেকশন যদি করে, নর্মাল ফ্লেকশন করে পেশেন্ট যদি কি করে উইথড্র করে নেয় হাত বা পা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্কোর 4। আর অ্যাবনর্মাল ফ্লেকশন যদি হয়, যেটাকে বলছে ডিকর্টিকেট, যেটাতে আমরা স্কোর কত দেবো? 3। আর এক্সটেনশন রেসপন্স যদি করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2। আর নো রেসপন্স টু স্টিমুলাই, কোনো রেসপন্সই দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1। ঠিক আছে, দেন এখানে দেখো যে মিনিমাম রেসপন্স উইল বি 3, ঠিক আছে, সিভিয়ার নিউরোলজিক্যাল ইম্পায়ারমেন্ট অর ডিপ কোমা অর ডেথ, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ডিপ কোমা অর ডেথ আমরা কখন বলবো, তাহলে মিনিমাল স্কোর কত থাকবে? সেক্ষেত্রে হচ্ছে 3। আর ম্যাক্সিমাম রেসপন্স উইল বি 15, ফুলি কনসিয়াস আর অ্যাওয়েক, মানে পেশেন্ট যদি ফুললি কনসিয়াস হয় তাহলে আমরা কতটা স্কোর দেবো, মানে ম্যাক্সিমাম স্কোর কত থাকবে? 15। আর লেস দ্যান 8 স্কোর সিভিয়ার ব্রেন লেশন অর কোমা, মানে সিভিয়ার ব্রেন লেশন মানে ব্রেনে কি হতে পারে? ঘা হতে পারে, বা কোমার কারণে হচ্ছে পেশেন্ট আনকনসিয়াস হতে পারে, তো সেক্ষেত্রে কত স্কোর হচ্ছে? লেস দ্যান 8।
আর 9 to 12 স্কোর যদি হয় তাহলে সেক্ষেত্রে মডারেট ব্রেন লিশন, আর 13 to 15 স্কোর হচ্ছে মাইনর ব্রেন ইনজুরি। ঠিক আছে? আচ্ছা, হচ্ছে সৌমিতা এক্সটেনশর। এক্সটেনশর মানে হচ্ছে এক্সটেনশন করবে। ঠিক আছে? নর্মাল ফ্লেকশন মানে নর্মালি উইথড্র করে নেবে হাত। ধরো তুমি একটা পেশেন্টকে হচ্ছে পেন দিলে, ঠিক আছে? পেন দিয়ে যদি স্টিমুলাই করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5। আর নর্মাল ফ্লেকশন যদি করে পেন দেওয়ার ফলে, মানে হচ্ছে হাতটা সরিয়ে নিল নর্মালি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4। আর অ্যাবনর্মালি মানে হচ্ছে সরাতে চাইলো কিন্তু ঠিকঠাক ভাবে সরাতে পারলো না, মানে অ্যাবনর্মালি হচ্ছে ফ্লেকশন করলো, তো সেক্ষেত্রে হচ্ছে 3। আর এক্সটেনশন রেসপন্স মানে কি এক্সটেনশন করে নিল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2। আর নো রেসপন্সের ক্ষেত্রে 1। ঠিক আছে? গ্লাসগো কোমা স্কেলটা প্রত্যেকে ভালোভাবে পড়বে, হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম স্কোর, তারপরে হচ্ছে মাইল্ড, মডারেট ব্রেন ইনজুরি। ঠিক আছে? আর এই যে স্কোর গুলো আই ওপেনিং এর ক্ষেত্রে কত, তারপরে ভার্বাল মোটর রেসপন্সের ক্ষেত্রে কত, এগুলো একটু ছোট্ট একটা চ্যাপ্টার, এটা একটু পড়ে নেবে, কিন্তু ছোট্ট হলেও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে আমি কোশ্চেন রেডি করবো নেক্সট ডে। হ্যাঁ, তোমরা চেস্টেও দিতে পারো, মানে মেন হলো পেশেন্টকে পেন ফিল করানো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকে যাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভয়েসটা একবার শুনে নেবে, হ্যাঁ, রেকর্ডিং। আচ্ছা, এনএমআর হচ্ছে পিডিএফ তোমাদের দেওয়া হয়েছে? এনএমআর টপিকের যে পিডিএফ তোমাদের দেওয়া হয়েছে গ্রুপে? আচ্ছা, দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা স্লাইড থেকে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ক্লাস শেষে। ঠিক আছে, নেক্সট তোমাদের 9টা থেকে ক্লাস আছে, আমি একটু তাড়াতাড়ি পড়িয়ে দিই, হ্যাঁ। দেখো, এনেমা বলতে আমরা কি বুঝি, যে ইন্ট্রোডাকশন অফ লিকুইড ইন দ্য রেকটাম ফর ভেরিয়াস পারপাস। যখন আমরা কি করছি, যে লিকুইড হচ্ছে ইন্ট্রোডাকশন করছি রেকটামে, কেন? ভেরিয়াস পারপাসের কারণে, তখন সেটাকে আমরা বলছি এনেমা। তো ইন্ডিকেশন কি কি? এনএমআর কিছু ইন্ডিকেশন রয়েছে, যেমন কনস্টিপেশনের ক্ষেত্রে আমাদের দিয়ে থাকি, নিউট্রিশন প্রোভাইড করার ক্ষেত্রেও দিয়ে থাকি, হেলমেন্ট্রিক মানে হচ্ছে ইন্টেস্টিনাল যে ওয়ার্ম মানে হচ্ছে কি কৃমি হয় না, তো কৃমির ক্ষেত্রেও আমরা হচ্ছে এনএমা দিয়ে থাকি। তারপরে দেখো স্টপ ব্লিডিং, কিছু কিছু ক্ষেত্রে ব্লিডিং স্টপ করার জন্য আমরা এনএমা দিয়ে থাকি। আর গ্যাসেস ফর্মেশন, কোনো কোনো পেশেন্টের দেখবে গ্যাস ফর্মেশন হয়ে কি হয়, পেট ফুলে যায়, শক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রেও আমরা এনেমা দিয়ে থাকি। আর হচ্ছে শক পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি, ডিক্রিজ হচ্ছে পারফিউশন, পারফিউশন ডিক্রিজ করার জন্য আমরা এনেমা দিয়ে থাকি। তো এখানে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, যে ক্লাসিফিকেশন অফ এনেমা। এনেমা ক্লাসিফিকেশন কি কি, দু টাইপের হচ্ছে এনেমা দেওয়া হয়, একটা হচ্ছে ইভাকুয়েন্ট এনেমা, আর একটা হচ্ছে রিটেইনড এনেমা। তো ইভাকুয়েন্ট এনেমা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ব্লিডিং কিভাবে স্টপ হচ্ছে, আসছি আসছি, এক এক করে আসছি, হ্যাঁ। তো ইভাকুয়েন্ট এনেমার মধ্যে দেখো কি কি রয়েছে, সিম্পল এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, যে ইভাকুয়েন্ট এর মধ্যে কি কি এনেমা থাকছে আর রিটেন্ট এর মধ্যে কি কি থাকছে। তো ইভাকুয়েন্ট এর মধ্যে নাম্বার 1 হচ্ছে সিম্পল ইভাকুয়েন্ট এনেমা, নাম্বার 2 হচ্ছে কোল্ড অর আইস এনেমা, আর একটা হচ্ছে মেডিকেটেড। তো এই যে তিনটা এনেমা রয়েছে ইভাকুয়েন্ট, তার মধ্যে যে মেডিকেটেড এনেমা রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখান থেকে এক্সামে আসেই আসে। তো এখানে দেখো যে প্যাকেজ পিএসিএ জি, জি দিয়ে এটা তোমরা জাস্ট মনে রাখার জন্য এখানে তোমরা ও হবে, হ্যাঁ, তো জিটা জাস্ট মনে রাখার জন্য, যে প্যাকেজ এটা তোমাদের ওয়ার্ডটা মনে থাকবে সেই জন্যই। তো দেখো পি দিয়ে কি, পার্গেটিভ। ঠিক আছে? 2 নাম্বার দেখো এ দিয়ে অ্যাস্ট্রিনজেন্ট,
আর সি দিয়ে দেখো কার্মিনেটিভ, আর এ দিয়ে দেখো অ্যানহেলমিনটিক, আর হচ্ছে জি দিয়ে হচ্ছে কিছু নেই, এখানে হচ্ছে হবে অয়েল এনেমা। দেন নেক্সট দেখো যে রিটেইনড এনেমার মধ্যে কি কি থাকছে, যে সানসে মানে SANSE, এটা হচ্ছে একটা ট্রিক, ঠিক আছে? এই ট্রিক গুলো দিয়ে মনে রাখবে, না হলে মনে থাকবে না। তো নাম্বার 1 দেখো স্টিমুলেন্ট এনেমা, নাম্বার 2 হচ্ছে অ্যানেস্থেটিক এনেমা, নাম্বার 3 হচ্ছে নিউট্রিয়েন্ট, আর নাম্বার 4 হচ্ছে সেডেটিভ, আর নাম্বার 5 ইমোলিয়েন্ট। এবার দেখো যে পারপাস অ্যান্ড সলিউশন অফ এনেমা, মানে কোন এনেমা কি পারপাসে আমরা ইউজ করছি, আর সেই এনেমার মধ্যে কি কি সলিউশন রয়েছে বা কি কি কম্পোজিশন রয়েছে। এবার দেখো নাম্বার 1 আমরা কি দেখলাম, যে সিম্পল ইভাকুয়েন্ট, যেটাকে আমরা ক্লিনজিং এনেমা বলি। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে ক্লিনজিং এনেমা মানে নামেই বুঝে যাচ্ছ। পারপাস কি, যে টু ইনডিউস হচ্ছে ডেফিকেশন, ডেফিকেশন ইনডিউস করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, আর একটা টু ট্রিট কনস্টিপেশন, কনস্টিপেশন যদি কোনো পেশেন্টের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা এই ক্লিনজিং এনেমা বা সিম্পল ইভাকুয়েন্ট এনেমা ইউজ করে থাকি। তো এই যে সিম্পল এনেমা, এর মধ্যে কি কি রয়েছে, সোপ জেলি রয়েছে, নর্মাল স্যালাইন, ট্যাপ ওয়াটার, অ্যান্ড হচ্ছে ফিট এনেমা, সোডিয়াম ফসফেট এনেমা। এখানে তোমাদের মনে রাখতে হবে যে সোডিয়াম ফসফেট এনেমা এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, দিয়ে অনেকগুলো অপশন দিয়ে দেবে, তো সেখানে তোমরা এটা মনে রাখবে যে সিম্পল ইভাকুয়েন্ট এনেমা হবে বা ক্লিনজিং এনেমা, ঠিক আছে? তোমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে টাইপটা, ঠিক আছে? আর এগুলো শুধু জাস্ট জেনে নাও। দেন নেক্সট দেখো কোল্ড অর আইস, পারপাস কি, টু রিডিউস এলিভেটেড বডি টেম্পারেচার। আচ্ছা, যেগুলো এনেমা রয়েছে না প্রত্যেকের পারপাসটা একটু মনে রাখবে আর কোনটা কার মধ্যে পড়ছে, ঠিক আছে? আর সলিউশনটা সবগুলোর পড়তে হবে না, কিছু কিছু আছে যেগুলো পড়তে হবে। দেন দেখো যে সলিউশন এর মধ্যে কি রয়েছে, আইস বা কোল্ড যে এনেমা আমরা ইউজ করছি সেই ক্ষেত্রে কি যে সলিউশন রয়েছে, যে ট্যাপ ওয়াটার 80 to 90 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ট্যাপ ওয়াটার থাকছে, যেটার টেম্পারেচার কত থাকছে, 80 to 90 ডিগ্রি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট করে রাখবে। দেন দেখো নাম্বার 3 পার্গেটিভ এনেমা, এটা খুব ইম্পর্টেন্ট। পার্গেটিভ এনেমার ক্ষেত্রে কি বলছে, পারপাস কি, টু ইনডিউস পেরিস্টালসিস। পেরিস্টালসিস বলতে আমরা কি বুঝি, পেরিস্টালসিস ইট ইজ দ্য মোবিলিটি ইন জিআইটি, মানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে যে মটিলিটি হচ্ছে না, মানে মুভমেন্ট, আমাদের ইন্টেস্টাইনের যে মুভমেন্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস। ইন কেস পেরিস্টালসিস ডিক্রিজ লিড টু কনস্টিপেশন, যদি কি হয় পেরিস্টালসিস ডিক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, কনস্টিপেশন কে লিড করে, মানে কনস্টিপেশন দেখা যায়। দেখো যে পার্গেটিভ এনেমার ক্ষেত্রে কি কি সলিউশন থাকে, পিওর গ্লিসারিন, এখান থেকে কোশ্চিন আসে, হ্যাঁ এই সলিউশনটা পড়ে রাখবে। দেন গ্লিসারিন প্লাস ওয়াটার, কাস্টার অয়েল, ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে এটা কি 1 2 3 mg এনেমা। এম ফর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, জি ফর হচ্ছে গ্লিসারিন, আর ডব্লিউ ফর ওয়াটার, মানে এই তিনটা কম্পোজিশন মেনলি তোমাদের মনে রাখতে হবে। দেন নাম্বার 4 দেখো অ্যাস্ট্রিনজেন্ট এনেমা, এটাও ইম্পর্টেন্ট। পারপাস কি, টু রিলিভ ইন্টেস্টাইন ইনফ্লামেশন অ্যান্ড চেক ব্লিডিং। এখানে কোশ্চিন হয় যে চেক ব্লিডিং এর ক্ষেত্রে বা ইন্টেস্টাইন ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা কোন এনেমা ইউজ করে থাকি, তো এখানে অ্যান্সার হবে অ্যাস্ট্রিনজেন্ট এনেমা। দেন সলিউশন আমরা কি কি করি, এই যে দেখো ট্যানিক অ্যাসিড, তোমাদের কোশ্চেন এরকম দেবে যে ট্যানিক অ্যাসিড কোন এনিমার হচ্ছে কম্পোজিশন বা সলিউশন হিসেবে আমরা ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে অ্যাস্ট্রিনজেন্ট এনেমা। অ্যালাম ইট কনস্ট্রিক্ট ব্লাড ভেসেলস, অ্যালাম যে এর মধ্যে থাকছে, মানে অ্যাস্ট্রিনজেন্ট এনিমার মধ্যে কি কি থাকছে, ট্যানিক অ্যাসিড থাকছে, অ্যালাম থাকছে, আর সিলভার নাইট্রেট থাকছে। যে অ্যালাম কি করছে, যে ব্লাড ভেসেল যেগুলো রয়েছে সেগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, আর সিলভার নাইট্রেটের ক্ষেত্রে কি ব্লিডিং স্টপ অ্যান্ড হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল। সিলভার নাইট্রেট যে রয়েছে কম্পোজিশনের মধ্যে সেটা হচ্ছে ব্লিডিং স্টপ করতে সাহায্য করে, আর তার সঙ্গে অ্যান্টি মাইক্রোবিয়াল মানে হচ্ছে মাইক্রো অর্গানিজম যাতে না ঢুকতে পারে সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে সেটাকে হচ্ছে হেল্প করে, প্রিভেন্ট করে, ঠিক আছে? দেন নেক্সট দেখো, এটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন আবছা, তোমরা বুঝতে পারছো কি না পিডিএফ এ বুঝতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো কার্মিনেটিভ এনেমা, তো কার্মিনেটিভ এনেমার পারপাস কি, পারপাস হচ্ছে টু রিলিভ হচ্ছে গ্যাসিয়াস ডিস্টেনশন,
টু পাস ফ্ল্যাটাস, মানে গ্যাসিয়াস ডিস্টেনশন রিলিভ করে কোন হচ্ছে এনেমা, কার্মিনেটিভ এনেমা। সলিউশন কি এক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, টিকচার অফ টার্পেন্টাইন, টিকচার অফ আসাফোসিটাইডিয়া অ্যান্ড হচ্ছে মিল্ক প্লাস হচ্ছে মোলাসেস। ঠিক আছে, এর কম্পোজিশন অত ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক করে দিয়েছি। এখান থেকে শুধু যেটা আসতে পারে সেটা হচ্ছে যে গ্যাসিয়াস ডিস্টেনশন রিলিভ করে কোন এনেমা। আচ্ছা মহিমা, আগের পেজটা বুঝতে পারোনি? আচ্ছা, আমরা যেটা ইউজ করি ওটা ইমোলিয়েন্ট এনেমা, হ্যাঁ ওটা আসছি, এখনো আসেনি। আচ্ছা তারপরে দেখো, অ্যানহেলমিনটিক এনেমা পারপাস কি, টু কিল ইন্টেস্টিনাল ওয়ার্ম। যে ইন্টেস্টিনাল ওয়ার্ম রয়েছে মানে কৃমিকে তোমরা যদি কখনো পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করে থাকো, যখন তোমাদের ট্রেনিং চলছিল, মানে আমরা পেয়েছিলাম আমাদের ট্রেনিং পিরিয়ডে, একটা বাচ্চা ছিল, ও তোর পেটে প্রচুর কৃমি ছিল, হ্যাঁ। তো এই ধরনের হচ্ছে এনেমা দেওয়া হয়েছিল, তারপরে সে বাচ্চাটার প্রচুর কৃমি বেরিয়েছিল। তো কৃমি বের করার ক্ষেত্রেও আমরা এই ধরনের এনেমা ইউজ করে থাকি, হ্যাঁ। তো অ্যানহেলমিনটিক এডেমার ক্ষেত্রে কি কি সলিউশন আমরা ইউজ করে থাকি, ইনফিউশন অফ কুয়াশিয়া মানে প্ল্যান্ট, আর একটা হচ্ছে হাইপারটনিক স্যালাইন সলিউশন। এটারও ইম্পর্টেন্ট না, যে সলিউশন বা কম্পোজিশন যেটা রয়েছে। তারপরে নেক্সট দেখো, অয়েল এনিমা। অয়েল এনিমার কাজ কি, টু সফটেন হার্ড ফিকাল ম্যাটার। যে ফিকাল ম্যাটার যেগুলো কি হয় হার্ড হয়ে যায়, তো সেগুলোকে হচ্ছে নরম করতে হেল্প করে। এর ক্ষেত্রে কি কি সলিউশন আমরা ইউজ করে থাকি, অলিভ অয়েল ইউজ করে থাকি, কাস্টার অয়েল ইউজ করে থাকি, সুইট অয়েলও ইউজ করে থাকি, আর জিঞ্জারলি অয়েল যেটাকে সিসেম বলা হয়। সৌমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ সৌমি? আচ্ছা পল্লবী, বলছি যে আমি কোশ্চেন গুলো তোমাদের পরে দিয়ে দেবো, হ্যাঁ নেক্সট ক্লাস স্টার্ট করার আগে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আগে ডিসকাস করে দেবো, দেন নেক্সট নিউ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেমন বেডশোর নিয়ে আলোচনা করলাম ঠিক সেরকমই। আচ্ছা ঠিক আছে। দেন নেক্সট দেখো, নাম্বার 2 যে আমরা বললাম রিটেইনড এনেমা। তো এর মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে স্টিমুলেন্ট এনেমা। এর পারপাস কি, টু স্টিমুলেট এ পারসন ইন শক অ্যান্ড কোলাপস ডিউ টু দা ওয়েট পয়জনিং। ধরো কোনো একটা পেশেন্ট যদি হচ্ছে পয়জনিং করে, ঠিক আছে, মানে বিষ খেয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে স্টিমুলেন্ট এনেমাটা আমরা ইউজ করে থাকি। কেন? কারণ পেশেন্ট পয়জনিং করার কারণে শকে চলে যেতে পারে বা কোলাপসড হয়ে যেতে পারে। তো সেই কারণেই হচ্ছে আমরা স্টিমুলেন্ট এনেমা দিয়ে স্টিমুলেট করতে পারি পেশেন্টকে। ঠিক আছে, তো সলিউশন এখানে আমরা কি ইউজ করি, হচ্ছে ব্র্যান্ডি অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কফি। তোমরা প্রত্যেকেই জানো ব্ল্যাক কফি কি করে, স্টিমুলেট প্রোভাইড করে। দেখবে অনেকে যদি ব্ল্যাক কফি খাও তাহলে হার্ট রেট বেড়ে যায়, সেটা স্টিমুলেশনের কারণে হয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়ে দেবো। বাকি বাকি কোশ্চেন গুলো তোমাদেরকেও পড়তে হবে, ঠিক আছে। পিয়ার জাদু পুরো একদম গুলে খেয়ে নিতে হবে তোমাদেরকে, পিয়ার জাদু, টার্গেট হাই, আর এন ক্লাসটা পরে, ওটা পরে, এখন এই ধরলে বুঝতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট দেখো, যে অ্যানেস্থেটিক এনিমা। অ্যানেস্থেটিক এনিমার হচ্ছে কি কাজ রয়েছে, পারপাস কি, টু অ্যাডমিনিস্টার অ্যানেস্থেটিক ড্রাগ। তো অ্যানেস্থেটিক ড্রাগ দেওয়ার ক্ষেত্রেও আমরা যে এনেমা ইউজ করে থাকি, যেটাকে আমরা অ্যানেস্থেটিক এনেমা বলে থাকি। সলিউশন আমরা কি কি ক্ষেত্রে ইউজ করি, অ্যাভারটিন। ঠিক আছে, অ্যাভারটিন আমরা ইউজ করে থাকি লোকালাইজড রেকটাম অপারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। এইখানে দেখো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ছোট ছোট করে দেওয়া আছে, যেটা আমি তোমাদের আগে বললাম, যে গ্যাসের ক্ষেত্রে আমরা কোন এনেমা ইউজ করে থাকি, কার্মিনেটিভ। হার্ড স্টুলকে সফট স্টুলে পরিণত করে কোন এনেমা, অয়েল এনেমা, যেটা আমরা সচরাচর ওয়ার্ডে ইউজ করে থাকি,
তারপরে দেখো ব্লিডিং স্টপ করার ক্ষেত্রে আমরা কোন এনেমা ইউজ করি? অ্যাস্ট্রিনজেন্ট। আর পেরিস্টালসিস মুভমেন্টকে ইনক্রিজ করার ক্ষেত্রে পারগেটিভ। তো এই যে চারটে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেন দেখো নিউট্রিয়েন্ট এনেমা। হ্যাঁ, ল্যাক্সেটিভ, ওটা ল্যাক্সেটিভ তো ওটা সিরাপের মধ্যে চলে গেল। এনেমা আলাদা, সিরাপ আলাদা। অন্তরা, ডুফেলাক্স সিরাপ, ল্যাক্সেটিভ সিরাপ আলাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেন দেখো নিউট্রিয়েন্ট এনেমার পারপাস কি? টু অ্যাডমিনিস্টার ফ্লুইড, ইলেকট্রোলাইট অর নিউট্রিয়েন্ট। কিছু কিছু পেশেন্ট রয়েছে যারা ভীষণই ম্যালনিউট্রিশন, সেক্ষেত্রে হচ্ছে তারা মুখ দিয়ে খেতে পারছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? নিউট্রিয়েন্ট এনেমাও ইউজ করে থাকি। তো সেটা হচ্ছে কি, যে অ্যাডমিনিস্টার ফ্লুইড, ইলেকট্রোলাইট ও নিউট্রিয়েন্ট, মানে ফ্লুইড যে অ্যাডমিনিস্টারের ক্ষেত্রেও হতে পারে, ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও বা নিউট্রিয়েন্টের ক্ষেত্রেও আমরা হচ্ছে ইউজ করে থাকি নিউট্রিয়েন্ট এনেমা। এবার দেখো সলিউশন আমরা কি ইউজ করি নিউট্রিয়েন্ট এনেমার ক্ষেত্রে? নর্মাল স্যালাইনও হতে পারে, গ্লুকোজ এনএস বা ডেক্সট্রোজ এনএসও হতে পারে, পেপটোনাইজড মিল্ক, মানে যেটাকে ফ্যাট ফ্রি মিল্ক বলছে, মানে পেপটোনাইজড মিল্ক বলতে আমরা ফ্যাট ফ্রি, মানে ফ্যাট থাকবে না মিল্কের মধ্যে, সেই ধরনের মিল্ক আমরা দিতে পারি এই এনেমার মাধ্যমে। ঠিক আছে, দেন নেক্সট দেখো সেডেটিভ এনেমা। সেডেটিভ এনেমার হচ্ছে পারপাস কি? টু অ্যাডমিনিস্টার সেডেটিভ ড্রাগ। যে সেডেটিভ ড্রাগ গুলো যে পেশেন্টকে যে অ্যাডমিনিস্টার করার ক্ষেত্রেও আমরা সেডেটিভ এনেমার মাধ্যমে দিয়ে থাকি। কি কি থাকে সলিউশন? পটাশিয়াম ব্রোমাইড থাকে, তারপরে হচ্ছে প্যারালডিহাইড থাকে, আর হচ্ছে ক্লোরাল হাইড্রেট থাকে। ঠিক আছে, দেন নেক্সট দেখো ইমোলিয়েন্ট এনেমা। পারপাস কি? টু রোল অ্যান্ড সুথ ইন্টেস্টিনাল মিউকোসা ইন দা ক্রনিক ডায়রিয়া। ধরো কোনো একটা পেশেন্টের হচ্ছে ক্রনিক ডায়রিয়া হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ইমোলিয়েন্ট এনেমা ইউজ করে থাকি। সলিউশন আমরা কি ইউজ করি? আচ্ছা, কণিকা কি বলছো বলো। এখানে দেখো ইমোলিয়েন্ট এনিমার ক্ষেত্রে কি কি সলিউশন আমরা ইউজ করছি? স্টার্চ অ্যান্ড ওপিয়াম। ঠিক আছে, আচ্ছা অন্তরা, এনেমা রুট তো সবসময় কি জানো, দাঁড়াও দাঁড়াও, রেকটাল হয় তাই জানি, তাহলে ব্লিডিং নিউট্রিশন এগুলো কিভাবে ওয়ার্ক করে? আচ্ছা, রেকটামে তো ধরো, রেকটাম তুমি ধরো যে তুমি একটা ইন্ট্রাভেনাস এর মাধ্যমে হচ্ছে মানে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিলে, তো সেটা হচ্ছে সরাসরি কিসে গেল? ভেনের মাধ্যমে গেল। কিন্তু রেকটালে যদি তুমি দাও, তো রেকটালে কি হচ্ছে, যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের ধরো তুমি একটা যদি পিসিএম ধরো ট্যাবলেট খেলে, তাহলে সেটা হচ্ছে স্টমাকে গেল, স্টমাক থেকে সেটা আবার আস্তে আস্তে তোমার জিআই ট্র্যাকের মাধ্যমে স্মল ইন্টেস্টাইনে আসবে, সেখান থেকে অ্যাবজর্ব হবে, তারপরে সেটা ব্লাড ভেসেলে যাবে, গিয়ে কাজ হবে। যেমন তেমনি তোমার রেকটামে যদি দেওয়া হয়, তো রেকটামের সাথে তোমার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যেহেতু যুক্ত থাকছে, তো সেটাতে আরো বেশি কাজ হয়। ঠিক আছে, বোঝা গেল অন্তরা? ঠিক আছে, নেক্সট দেখো। বাবা, বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো স্লাইডটা? আমি নিজেই বুঝতে পারছি না, ছবিটা ঠিক আসেনি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো বেরিয়াম এনেমার পারপাস কি? টু হচ্ছে মেক ডায়াগনোস। তো হচ্ছে ডায়াগনোসিস এর ক্ষেত্রেও আমরা এক ধরনের এনেমা ইউজ করে থাকি, যেটাকে আমরা বেরিয়াম এনেমা বলি। তো সলিউশন আমরা কি ইউজ করি? বেরিয়াম সালফেট। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে বেরিয়াম এনেমা যে আমরা পেশেন্টকে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি ধরনের সলিউশন আমরা ইউজ করে থাকি? তো হচ্ছে বেরিয়াম সালফেট। যেমন ধরো এন্ডোস্কোপি করা হয়, তো সেক্ষেত্রে এক ধরনের গ্যাস বা ইয়ে করা হয়, তো সেই এটা ধরো ওই টাইপেরই একটা এনেমা, বেরিয়াম এনেমা। দেন দেখো ক্যাক্সালেট এনেমা।
ক্যাক্সালেট এনেমা কি? পারপাস টু ট্রিট হাইপারক্যালিমিয়া। সলিউশন কি থাকছে? যে সোডিয়াম পলি পলিস্ট্রিন সালফেট, মানে অ্যান্টিডট অফ হচ্ছে পটাশিয়াম টক্সিসিটি। ঠিক আছে, প্লাস কি থাকছে? সরবিটল থাকছে, তার সঙ্গে ট্যাপ ওয়াটার থাকছে। তাহলে এই কম্পোজিশনটা তোমাদের মনে রাখতে হবে। দেন নেক্সট দেখো কি পয়েন্ট অফ এনেমা, যে কি পয়েন্ট গুলো কি কি পড়বে তোমরা এখান থেকে। আরো কিছু কি পয়েন্ট রয়েছে যেগুলো এক্সামে আসে। যে সাইজ অফ রেকটাল ক্যাথেটার অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা কত ইউজ করব, চিলড্রেনদের ক্ষেত্রে কত, ইনফ্যান্টদের ক্ষেত্রে কত, আর ইনসারশন ডেপথ কতটা আমরা ইনসারশন করব, এটা ভীষণই ইম্পর্টেন্ট। এই যে ছোট্ট যে কি পয়েন্ট করা আছে, এটা ইম্পর্টেন্ট খুব। হ্যাঁ, দেখো অ্যাডাল্টদের ক্ষেত্রে রেকটাল ক্যাথেটারের সাইজ কত হবে? 22 থেকে 30 ফ্রেঞ্চ, মানে 22 থেকে 30 ফ্রেঞ্চ হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। ইনসারশন ডেপথ কতটা করবে? 3 to 4 ইঞ্চ। তাহলে 3 থেকে 4 ইঞ্চ মানে ইনসারশন করবে ক্যাথেটার। ঠিক আছে, দেন চিলড্রেনদের ক্ষেত্রে দেখো 14 to 18 ফ্রেঞ্চ, আর ইনসারশন ডেপথ কত? 2 to 3 ইঞ্চ। আর ইনফ্যান্টদের ক্ষেত্রে 12 ফ্রেঞ্চ, আর হচ্ছে 1 to 1.5 ইঞ্চ। তারপর দেখো অ্যামাউন্ট, এই গেল ক্যাথেটার সাইজ আর ইনসারশন ডেপথ, এটা ভীষণই ইম্পর্টেন্ট। তারপর চলে আসো অ্যামাউন্ট, অ্যামাউন্টটাও ইম্পর্টেন্ট। যে ইভাকুয়েন্ট, ইভাকুয়েন্ট মানে কি? প্যাকেজ। আর হচ্ছে রিটেন্ট মানে সানসে, যেটা তোমরা ওটা মনে রাখতে হবে যে প্যাকেজের মধ্যে কি কি থাকছে আর হচ্ছে সানসের মধ্যে কি কি থাকছে। ঠিক আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা কতটা ইভাকুয়েন্ট ইউজ করছি? 500 থেকে 1000 ml। আর রিটেন্টের ক্ষেত্রে কত? 100 থেকে 150 ml। এখানে বুঝতে পারছো তোমরা? দেন দেখো চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে কত? 250 থেকে 500 ml। আর রিটেন্ডের ক্ষেত্রে হচ্ছে 50 to 100 ml। দেন ইনফ্যান্টের ক্ষেত্রে কতটা আমরা ইভাকুয়েন্ট ইউজ করছি? লেস দেন 250 ml। আর রিটেন্ডের ক্ষেত্রে হচ্ছে লেস দেন 50 ml। দেন দেখো টেম্পারেচার কতটা মেনটেন হয়? যে ইভাকুয়েন্ট যে এনএমআর ক্ষেত্রে অ্যাডাল্টদের কত? 105 to 110 ডিগ্রি ফারেনহাইট। আর রিটেন্ডের ক্ষেত্রে বডি টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট। চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে ইভাকুয়েন্ট হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট, ইনফ্যান্টদের ক্ষেত্রে 110 ডিগ্রি ফারেনহাইট। টেম্পারেচারটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যামাউন্ট, ক্যাথেটার সাইজ, ডেপথ ইনসারশন, আর হচ্ছে হাইট অফ দ্য কেয়ার, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ইভাকুয়েন্টের ক্ষেত্রে নট মোর দ্যান 18 ইঞ্চ অর 45 সেন্টিমিটার, এখান থেকে কোশ্চিন আসে। হ্যাঁ, আর রিটেন্ডের ক্ষেত্রে কি? নট মোর দ্যান 8 ইঞ্চ অর 20 সেন্টিমিটার। আচ্ছা, যারা বুঝতে পারছো না তারা হচ্ছে তোমার রেকর্ডিংটা একবার শুনে নেবে। হ্যাঁ, আচ্ছা লিখাতে এখানে বুঝতে পারছো না তো, যখন পিডিএফ দিয়ে দেবো তোমরা বুঝতে পারবে, পিডিএফ দেখে একটু ক্লিয়ার হয়ে যাবে। মানুষই বলো কি বলছো, কি বুঝতে পারছে না? আর 5 মিনিট পর তোমাদের আবার নেক্সট ক্লাস আছে। অ্যাস্ট্রিনজেন্টটা বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, আমার আর একটু আছে, পড়িয়ে নি। আচ্ছা, মানসিক ব্লিডিং স্টপ কিভাবে হবে? আচ্ছা, ব্লাড ভেসেল গুলোকে কি করে দেয়? কনস্ট্রিক্ট করে যায়, আর সে কারণে হচ্ছে ব্লিডিং স্টপ হয়ে যায়। মানুষই বুঝতে পারলে? ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিক্ট করে দেয়, সেই কারণেই হচ্ছে ব্লিডিং বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা নেক্সট দেখো, ইফ ক্র্যাম্প স্টার্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন এক্সামের জন্য। যে ইফ ক্র্যাম্প স্টার্ট টেম্পোরারি, যদি টেম্পোরারি ধরো তুমি একটা পেশেন্টকে এনেমা দিচ্ছ, ঠিক আছে, এবার হঠাৎ করে সে পেশেন্টের কি হচ্ছে? ক্র্যাম্পিং হচ্ছে, মানে ধরো অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাজ এ নার্সিং স্টাফ কি করবে? ফার্স্ট রেসপন্সিবিলিটি কি?
সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টপেজ ফর 30 সেকেন্ড অ্যান্ড দেন রিস্টার্ট অ্যাট সোয়ালো রেট। মানে ফার্স্ট তোমাকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, তারপরে আস্তে আস্তে আবার রিস্টার্ট করতে হবে। এই জায়গাটা বোঝা গেছে? এখান থেকে কোশ্চিন আসে কিন্তু। যে পপিতা বুঝতে পারোনি? পপিতা বুঝতে পারলেন না? এখানে না বোঝার কিছুই নেই। দেখো, তুমি একটা পেশেন্টকে এনেমা দিচ্ছ, ঠিক আছে, তুমি স্টার্ট করে দিয়েছো এনেমা দেওয়া, কিন্তু হঠাৎ করে এনেমা দেওয়ার সময়ই পেশেন্টের হচ্ছে ক্র্যাম্পিং শুরু হয়ে গেছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প শুরু হয়ে গেছে ধরো, তাহলে তুমি তখন কি করবে? তোমার কি কাজ তখন? সেক্ষেত্রে তোমাকে অ্যাজ এ নার্সিং স্টাফ যেটা করতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে স্টপ দা এনেমা। মানে এনেমা যে তুমি দিচ্ছিলে, মানে স্টার্ট করে দিয়েছো, সেটা স্টপ করতে হবে, বন্ধ করতে হবে। কতক্ষণের জন্য? 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ড তুমি হচ্ছে বন্ধ করে ওয়েট করলে, দেন রিস্টার্ট করলে আস্তে আস্তে। দেন দেখো, এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে পজিশন। যে এনেমা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন পজিশন ইউজ করে থাকি? ফার্স্ট প্রায়োরিটি হবে সিমস লেফট ল্যাটেরাল প্রোন পজিশন। আর যদি এই অপশনটা না থাকে, তাহলে সেক্ষেত্রে লেফট ল্যাটেরাল পজিশন যদি থাকে, তাহলে লেফট ল্যাটেরাল পজিশন হবে। এখানে বোঝা গেল? দুটো অপশন থাকবে। যদি তোমার সিমস লেফট ল্যাটেরাল প্রন পজিশন থাকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এই পজিশনেই যাবে। যদি সেই অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে লেফট ল্যাটেরাল পজিশন। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো কন্ট্রা ইন্ডিকেশন। আমরা তো পেশেন্টকে এনিমা দিলাম, এবার সেক্ষেত্রে কি কি কন্ট্রা ইন্ডিকেশন হতে পারে পেশেন্টের? নাম্বার 1 হচ্ছে কার্ডিয়াক উইথ রেনাল ডিসঅর্ডার। মানে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, তার সাথে রেনাল প্রবলেমও হতে পারে, ডিসঅর্ডার হতে পারে। নাম্বার 2 কি হতে পারে? ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার অর ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেসার। আচ্ছা, ইন্ট্রাঅকুলার প্রেসার যদি ইনক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? গ্লুকোমা বলে থাকি। ঠিক আছে, গ্লুকোমার ক্ষেত্রে ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায়। দেন নেক্সট দেখো, নাম্বার 3 অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস আর হচ্ছে বাওয়েল অর হচ্ছে পারফোরেশন। অ্যাপেন্ডিসাইটিস তোমরা প্রত্যেকেই জানো যে ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। তো বা পারফোরেশন, পারফোরেশন মানে কি? ওই যে ব্লাস্ট হয়ে যাওয়া, যেটা তোমার হচ্ছে পারফোরেট হয়ে যাওয়া। দেন নাম্বার 4 দেখো, রিসেন্ট রেকটাল অ্যান্ড হচ্ছে প্রোস্টেট সার্জারি। যে হচ্ছে রিসেন্ট যদি রেকটাল বা প্রোস্টেট সার্জারি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারবো না। তাহলে কোন কোন ক্ষেত্রে দিতে পারবো না? কার্ডিয়াক বা রেনাল ডিসঅর্ডার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এনেমা দিতে পারবো না। কোনো পেশেন্টে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেশি থাকে বা ইন্ট্রাঅকুলার প্রেসার বা গ্লুকোমা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা এনেমা দিতে পারবো না। দেন দেখো, অ্যাপেন্ডিসাইটিস যদি থাকে কোনো পেশেন্টের বা পারফোরেশন থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা এনেমা দিতে পারবো না, কন্ট্রা ইন্ডিকেটেড। আর কি, রিসেন্ট রেকটাল অ্যান্ড প্রোস্টেট সার্জারি যদি হয়ে থাকে পেশেন্টের, তাহলে সেক্ষেত্রেও আমরা এনেমা দিতে পারবো না পেশেন্টকে। ঠিক আছে, অ্যাভয়েড করতে হয় কি 2 ইয়ার এর নিচের চাইল্ডদের? না, এখানে অ্যাভয়েড 2 ইয়ার চাইল্ডদের এখানে অ্যাভয়েড তো বলা নেই, যে দেখো এখানে দেওয়াই তো আছে চিলড্রেন। এবার চিলড্রেনের মধ্যে এজ তুমি দেখো ইনফ্যান্টও বলা আছে, তাহলে ইনফ্যান্ট আমরা কখন বলবো? কত বছর বয়স পর্যন্ত ইনফ্যান্ট আমরা বলে থাকি বলো? হুম, তাহলে 1 ইয়ার পর্যন্ত আমরা বলে থাকি, তাহলে 2 ইয়ার মানে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রত্যেকের বোঝা গেল? তোমাদের নেক্সট ক্লাস আছে, ঠিক আছে, তোমরা পড়ে নিও। হ্যাঁ, নেক্সট হচ্ছে ডে ক্লাস শুরু করার আগে এই টপিক গুলোর উপরে এমসিকিউ থাকবে 10টা করে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।